ঢাকা কলেজের বাংলা বিভাগের সম্মান দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা, তোমাদের সাথে যে আমার অনলাইনে যে ক্লাস চলছে, যে আমি যে কোর্সটা তোমাদের পড়াচ্ছি, বাংলা সাহিত্যের ইতিহাস আধুনিক যুগ। আমরা গত ক্লাস পর্যন্ত যে বিষয় নিয়ে কথা বলেছি, বাংলা গীতি কবিতার উদ্ভব ও ক্রমবিকাশ। আমরা বেশ কয়েকটি ক্লাসে বিহারীলাল চক্রবর্তী, মাইকেল মধুসূদন দত্ত থেকে শুরু করে বাংলা গীতি কবিতার যে পর্যায়ক্রমিক উদ্ভব এবং ক্রমবিকাশ, রবীন্দ্রনাথ ঠাকুর, এবং গত ক্লাসে যে আমরা কাজী নজরুল নিয়ে কথা বলেছি, যে আজকে এই বিষয়ের বাংলা গীতি কবিতার উদ্ভব ও ক্রমবিকাশের আজকে আমাদের সর্বশেষ ক্লাস। আমরা যে বিষয়ে মোটামুটি কয়েকটি ক্লাসে কথা বলেছি, আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেই বিষয়টি হচ্ছে ত্রিশোত্তর যুগের বাংলা গীতি কবিতা। ত্রিশোত্তর যুগ, যে ত্রিশোত্তর যুগের যুগটি যে একটি বিশেষ টার্ম হিসাবে বাংলা সাহিত্য ব্যবহৃত হয়। যে ত্রিশোত্তর যুগের বেশ কয়েকজন কবি, যারা তোমরা নামও জানো, যাদেরকে কোনো কোনো তাত্ত্বিক বলে থাকেন পঞ্চপাণ্ডব। যে তারা কে? জীবনানন্দ দাশ, অমিয় চক্রবর্তী, সুধীন্দ্রনাথ দত্ত, বুদ্ধদেব বসু ও বিষ্ণু দে। যে পাঁচজনকে বলা হয় ত্রিশোত্তর যুগের পাঁচ কবি। কেন যে টার্মটি বাংলা সাহিত্যে কেন যেত বহুল ব্যবহৃত কিংবা বহুল প্রচলিত? যে বাংলা গীতি কবিতার প্রেক্ষিতে যে আমরা যে কথাগুলো বলছি, সেই বৈষ্ণব সাহিত্য থেকে, যে পদাবলী সাহিত্য থেকে বাংলা গীতি কবিতার উদ্ভব শুরু হয়েছিল। আধুনিক যুগে এসে বিহারীলাল চক্রবর্তী, রবীন্দ্রনাথ যাকে নাম দিয়েছিলেন ভোরের পাখি, তার মধ্য দিয়ে গীতি কবিতার যে সুমিষ্ট সুরের প্রবাহ, সুমিষ্ট সুরের যে ধারা, সেই ধারাটি প্রবাহিত হতে শুরু করেছিল। এবং রবীন্দ্রনাথ ঠাকুরের মধ্য দিয়ে যে বাংলা গীতি কবিতা সর্বোচ্চ স্তরে আরোহণ করলো, সর্বোচ্চ শিখরে আরোহণ করলো। সমসাময়িক কাজী নজরুল বাংলা গীতি কাব্যের যে একজন বড় মাপের কবি। তো রবীন্দ্রনাথ যে জগৎ, 1913 সালে রবীন্দ্রনাথ নোবেল পুরস্কার পেলেন এবং সমস্ত বিশ্বে রবীন্দ্র পরিচিতি ছড়িয়ে পড়ল। এবং বাংলা সাহিত্য, যে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে যখন সংক্ষিপ্তভাবে কথা বলছিলাম, সেখানে যে আমরা বলেছি রবীন্দ্র কাব্যের যে বিভিন্ন দিকগুলো নিয়ে খুব সংক্ষিপ্তভাবে আলোচনা করেছিলাম, তোমাদের মনে আছে বোধহয়। তো রবীন্দ্রনাথ যখন বাংলা সাহিত্যে বিশেষভাবে প্রতিষ্ঠিত, 1913 সালে নোবেল পেয়েছেন, এবং সেই সময় যে একটি ধারণাই ছিল যে বাংলা সাহিত্যের সর্বোচ্চ পর্যায়ে হচ্ছেন রবীন্দ্রনাথ, তারপরে কিংবা তার ব্যতিক্রম যার কিছু হতে পারে না। কিন্তু এই সমসাময়িক যুগেই নজরুল আসলেন গীতি কবিতার আর একটি ধারাকে নিয়ে, যে সুরটি হচ্ছে বিদ্রোহের সুর, যে সুরটি হচ্ছে প্রেমের সুর। আমরা গত ক্লাসে কাজী নজরুলকে নিয়েও কথা বলেছি। আজকে আমরা কথা বলছি এই ত্রিশোত্তর যুগের পাঁচ কবি, যাদের নাম আমরা বললাম, যে তাদের বিশেষত্বটা কি, এবং তারা কি করেছেন বাংলা সাহিত্যে। যে রবীন্দ্রনাথের এই প্রতিষ্ঠিত সময়ে এসে, কিংবা যে আমরা জন্মভাবে যদি বলি, যে রবীন্দ্রনাথ বাংলা সাহিত্যের যে একটি বলয় তৈরি করেছিলেন, বিশেষ করে বাংলা কাব্য জগতে যে বলয়টি তিনি তৈরি করলেন, সেই বলয়টির বাইরে এসে রবীন্দ্রনাথ কিন্তু মূলত কবি। বিশ্বে তার যে রবীন্দ্রনাথ, তোমরা জানো যে মহাকাব্য ছাড়া যেমন কোনো আঙ্গিক নেই যে আঙ্গিক রবীন্দ্রনাথের হাতের স্পর্শে স্বর্ণ না ফলেছে। কিন্তু তারপরও রবীন্দ্রনাথের পৃথিবীতে, সমস্ত পৃথিবীতে রবীন্দ্রনাথের যে পরিচিতি কিন্তু মূলত কবি হিসেবে, কারণ তিনি নোবেল পেয়েছেন কবি হিসেবে। কিন্তু তার এই যে কবিত্ব সত্তা, সেই সত্তায় আমরা বিশেষভাবে লক্ষ্য করছি তার রোমান্টিসিজম, কখনো তার ভাববাদী। অর্থাৎ রবীন্দ্রনাথের যে নোবেল প্রাপ্তির পূর্ব পর্যন্ত যে রবীন্দ্র কবি সত্তা, সেখানে যে আমরা বিশেষভাবে লক্ষ্য করি তার রোমান্টিক সত্তা, এবং কখনো বা ভাববাদী সত্তা। বিশেষ করে তার গীতাঞ্জলি পর্যায়ের যে কাব্যগুলো, গীতাঞ্জলি, গীতালি, নৈবেদ্য, যেই যে কাব্যগুলোতে যে আমরা লক্ষ্য করছি যে একটা মিস্টিসিজমের সুর, অর্থাৎ মরমী কবি। সেই মরমী কবি রবীন্দ্রনাথ, কিংবা তার মানসী থেকে তার খেয়া কাব্য গ্রন্থ পর্যন্ত যে রোমান্টিসিজম, সেই রোমান্টিক সত্তা,
যে তাহলে মূলত রবীন্দ্রনাথ হচ্ছেন রোমান্টিক কিংবা মরমী কবি। তো এই যে প্রতিষ্ঠিত সুর, এই প্রতিষ্ঠিত কবি চেতনা, সেই কবি চেতনার বাইরে এসে যে ৩০-৭০ যুগের কয়েকজন কবি, তারা নতুন একটি ধারাকে বাংলা সাহিত্যে নিয়ে আসলেন। সেই ধারাটির মাঝে যে আমরা রোমান্টিক সত্তা লক্ষ্য করি না, যে আমরা যা লক্ষ্য করি অ্যান্টি রোমান্টিক সত্তা, যে তারা মানুষকে কেটে টুকরো টুকরো করে পাঠকের সামনে উপস্থাপন করছেন। যে তারা বলতে চান, দেখো যে মানুষ হচ্ছে এরকম, যেখানে কোনো রোমান্টিসিজম না, যেখানে শুধু বিষাদ, বেদনা, ক্লান্তি। যে তাহলে এই বিষাদ, বেদনা, ক্লান্তি কেন? সময়টিকে একটু মূল্যায়ন করতে হবে। রবীন্দ্রনাথ 1913 সালে নোবেল পেয়েছেন, 1914 সালেই কিন্তু পৃথিবীতে প্রথম মহাযুদ্ধ শুরু হয়েছে। এই প্রথম মহাযুদ্ধের যে ধ্বংস, যা শেষ হলো 1919 সালে, এই প্রথম মহাযুদ্ধের ধ্বংস সারা পৃথিবীকে পরিবর্তিত করে ফেলল। মানুষের যে বিশ্বাস, নৈতিকতাবোধ, আদর্শ, চেতনাবোধ সব কিছু ধ্বংস হয়ে গেল এই প্রথম বিশ্বযুদ্ধের হানাহানিতে। যেমন তোমরা লক্ষ্য করেছো যে রবীন্দ্রনাথের মানসিকতা এই প্রথম বিশ্বযুদ্ধের প্রেক্ষিতে পরিবর্তিত হয়েছে। এবং 1916 সালে তার যে বিখ্যাত কাব্যগ্রন্থ বলাকা যখন প্রকাশিত হলো, অর্থাৎ তার যে পূর্ববর্তী অর্থাৎ গীতাঞ্জলি পর্যায় পর্যন্ত রবীন্দ্রনাথের যে চিন্তা চেতনা, বলাকা কাব্যে সে তার চিন্তা চেতনা পরিবর্তিত হয়ে গেছে। যেমন সেই ধারাটি বহাল ছিল তার শেষ লেখা কাব্যগ্রন্থ পর্যন্ত, তার মাঝে পুনশ্চ পত্রপুট সেইখানে। অর্থাৎ যে রোমান্টিক কবি, যে কল্পনার কবি, সেই কল্পনার কবি চলে আসলেন বাস্তব মানুষের স্পর্শে, বাস্তব জীবনের কাছাকাছি। এবং এই যে পরিবর্তন, যেই পরিবর্তন রবীন্দ্রনাথে যেমন তোমরা লক্ষ্য করেছ, আর এই যুগের প্রেক্ষিতে যে সমস্ত পৃথিবীর মানুষের মনস্তাত্ত্বিক পরিবর্তন যেটা সংগঠিত হয়েছিল, তারই প্রতিনিধিত্ব হিসাবে বাংলা সাহিত্যে, বাংলা কাব্যযুগে তার আবির্ভূত হলেন এই 5 কবি, যারা এই প্রতিষ্ঠিত রবীন্দ্র বলয়কে ভেঙে বাংলা কাব্যজগৎকে একটি নতুন ধারা, কাব্যজগতে একটি নতুন ধারা প্রবাহিত করতে শুরু করলেন। যে ধারাটি হচ্ছে বাস্তবের নিরিখে, বাস্তবতার সাথে সংস্পর্শ রেখে, যেখানে কোনো রোমান্টিক কল্পনা প্রবণতা নাই, যেখানে কোনো মরমীবাদ নাই। যে তাদেরই মাঝে তোমরা জীবনানন্দ দাশ, যে 73 যুগের যে 5 জন কবি, জীবনানন্দ দাশের নাম তোমরা শুনেছ এবং সম্ভবত কিছু কবিতাও পড়েছ। বিশেষ করে 9-10-এর মধ্যে যে একটি কবিতা পাঠ্য ছিল, আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে বাংলায়, হয়তো মানুষ নয়, হয়তো বা শঙ্খচিল শালিকের বেশে, হয়তো ভোরের কাক হয়ে কার্তিকের নবান্নের দেশে। যদিও জীবনানন্দ দাশের পরিচয়টা বাংলা, আমাদের এই বাংলাদেশে অর্থাৎ বাংলা ভাষাভাষী অঞ্চলে জীবনানন্দ দাশেরকে যারা সম্পূর্ণভাবে পড়েননি, অর্থাৎ তার কাব্যজগৎকে যারা সম্পূর্ণভাবে পড়েননি, তাদের কাছে একটি আংশিক পরিচয় হচ্ছে যে তিনি রূপসী বাংলার কবি, যিনি মৃত্যুর পরবর্তী জগতে, মৃত্যুর পরে অর্থাৎ পরজন্মে তিনি আবার বাংলাতেই ফিরতে চান। কেন? তিনি বাংলার মাটি এবং প্রকৃতিকে গভীরভাবে ভালোবাসেন, যেখানে কিন্তু তার একটু রোমান্টিক সত্তা কাজ করেছে, কল্পনা প্রবণতা। তো যাকে সেই রূপসী বাংলা কিন্তু কবির জীবনানন্দ দাশের যে সমস্ত কবি সত্তার পরিচয় বহন করে না। যদিও জীবনানন্দ দাশ যেই কাব্যটিকে 1934 সালে, সম্ভবত 1934 সালে লিখেছিলেন কিন্তু প্রকাশ করেননি, তিনি সেই কাব্যটি প্রকাশিত হয়েছে তার মৃত্যুর পর। তার বোন সুচরিতা দাস এই কাব্যটি প্রকাশ করেছিলেন। জীবনানন্দ দাশ 1954 সালে মৃত্যুবরণ করেছিলেন কলকাতায়, তার কয়েক বছর পরে কাব্যটি প্রকাশিত করেন। যে 73 যুগের যে কবিদের মানসিকতা, সেই মানসিকতাটা কেমন তা বোঝানোর জন্য জীবনানন্দ দাশের যে একটি কবিতা, আমরা কয়েকটি কবিতা নিয়ে কথা বলবো, যে একটা কবিতাকে বিশেষভাবে আমরা উল্লেখ করব। সেই কবিতাটি, আমরা দুটি কবিতার কথা বলছি, যে একটা কবিতা হচ্ছে অদ্ভুত আধারে, যে সেই সময়কার যে মানসিকতা, সেই সময়কার মানুষের যে মানসিকতা, যে মানসিকতাকে এই 73 যুগের 5 কবি
সাহিত্যের উদ্যান করলেন। যে জীবনানন্দ দাশ তার অদ্ভুত আধারে কবিতায় তিনি বলেছিলেন যে অদ্ভুত আধারে এসেছে পৃথিবীতে আজ, যারা অন্ধ সবচেয়ে বেশি আজ চোখে দেখে তারা। তোমরা একটু খেয়াল করো যে সারা পৃথিবীটা অদ্ভুত আধারে ছেয়ে গেছে। যারা অন্ধ অর্থাৎ যাদের দেখার কোনো যোগ্যতাই নাই, তারা আজ সবচেয়ে বেশি চোখে দেখে। পৃথিবী অচল আজ তাদের সুপরামর্শ চায়। যে কোনো স্বাভাবিকভাবে যাদের কাছে মনে হয় যে শিল্প এবং শিল্পের সাধনা গুরুত্বপূর্ণ, শকুনো শেয়ালের খাদ্য আজ তাদের হৃদয়। আমি একটু কবিতাটি তোমাদেরকে শোনাই যে অদ্ভুত আধারে এসেছে পৃথিবীতে, যারা অন্ধ সবচেয়ে বেশি আজ চোখে দেখে তারা। যেকোনো যাদের হৃদয়ে, যজ্ঞে পুরোটা মনে পড়ছে না, কবিতাটা ঠিক এই রকম যে পৃথিবী আজ অন্ধকারে আচ্ছন্ন। এই আচ্ছন্নতার মাঝেও যারা শিল্প সাহিত্য অর্থাৎ স্বাভাবিক বোধ যাদের আছে, তাদের হৃদয়টা আজকে শকুনো শেয়ালের খাদ্য হিসাবে পরিগণিত হয়েছে। অর্থাৎ জীবনানন্দ দাশ যে সময়ে, ত্রিসত্তর যুগের কবিরা যে সময়ে বসে কাব্য রচনা করলেন, তারা সেই সময়টাকেই সাহিত্যে কবিতার মাধ্যমে চিত্রিত করলেন পাঠকের সামনে। জীবনানন্দ দাশের যে আরেকটি বিখ্যাত কবিতা মানুষকে বোঝানোর জন্য, যে জীবনানন্দ দাশ কবিতাটির নাম হচ্ছে ৮ বছর আগের একদিন। আমি তৃতীয় বর্ষে তোমাদের একটি কোর্সে আছে যা বাংলা কবিতা ২, যে কোর্সটিতে এই ত্রিসত্তর যুগের ৫ জন কবির ৪ জনই পাঠ্য। জমিও চক্রবর্তী ছাড়া বাকি ৪ জনের ৪টি কাব্য পাঠ্য। যে শোনা গেল লাশ কাটা করে নিয়ে গেছে তারে, কাল রাতে ফাগুনের রাতে রাতহারে যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ, মরিবার হলো তার স্বাদ। বধূ শুয়েছিল পাশে, শিশুটিও ছিল, প্রেম ছিল, আশা ছিল, তবু সে জ্যোৎস্নায় দেখিল কোন ভূত। ঘুম কেন ভেঙে গেল তার, অথবা হয়নি ঘুম বহুকাল, লাশ কাটা ঘরে শুয়ে ঘুমা কেবল। সেই সময়টাকে, সেই সময়ের মানুষের যে যন্ত্রণা বিদ্ধ অবস্থা, সেই অবস্থাটিকে বোঝানোর জন্য কবি যে কবিতাটি লিখলেন ৮ বছর আগের। কি যে শোনা গেল লাশ কাটা ঘরে নিয়ে গেছে তারা, অর্থাৎ এক ভদ্রলোক যিনি মারা গেছেন বললেও ঠিক হবে না, আত্মহত্যা করলেন গলায় দড়ি দিয়ে। তারপরে মৃত্যুর পরে হাসপাতালের যে ব্যবচ্ছেদ, যে বডিকে ব্যবচ্ছেদ করা হয়, যে ঘরটিকে করা হয় যে লাশ কাটা ঘর, সেই লাশ কাটা ঘরে যখন সে চিত হয়ে শুয়ে আছে টেবিলের উপর। তাহলে কবি যে বর্ণনাটা দিয়েছেন, সেই বর্ণনায় যে আমরা কি লক্ষ্য করছি, যে সেখানে যে একটা লোকের শোনা গেল লাশ কাটা ঘরে নিয়ে গেছে তারে, কাল রাতে ফাগুনের রাতের আধারে যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ, মরিবার হলো তার। তারপর বধূ শুয়েছিল পাশে, শিশুটিও ছিল, তার স্ত্রী ছিল, সন্তান ছিল, অর্থাৎ একটি সম্পন্ন পরিবারের যা থাকা উচিত সব কিছুই তার ছিল। তারপরে সবাই যখন ঘুমিয়ে পড়ল, তার ঘুম ভেঙে গেল, তার মনে মৃত্যুর ভাবনা জেগে উঠল। যেমন সে পাশে একটি দড়ি পেল, সেই দড়িটিকে নিয়ে তার ঘরের বাইরে একটি বট গাছ ছিল, সেই বট গাছে সে ঝুলে পড়ল, অর্থাৎ মৃত্যুবরণ করল। এবং এখন সে শুয়ে আছে হাসপাতালে লাশ কাটা ঘরে টেবিলের উপর। তাহলে যে লোকটি সবকিছু থাকার পরেও কেন মৃত্যুবরণ করল? যে মৃত্যুবরণের কারণটি হচ্ছে যুগ যন্ত্রণা। আমরা পূর্বেই বলেছি যে প্রথম বিশ্বযুদ্ধের পর পৃথিবীর মানুষের যে মানসিকতা, হ্যাঁ, সেই সময়টা যে প্রথম বিশ্বযুদ্ধের সমাপ্তির মধ্য দিয়েই যে স্বস্তি পৃথিবীতে নেমে এসেছে তাও কিন্তু নয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরুর পায়তারা শুরু হয়েছে, এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলো 1939 সালে। যে তাহলে যেই যে প্রথম বিশ্বযুদ্ধের সমাপ্তি এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের শুরু, এবং এই সময়ের মাঝে যে 73 যুগের 5 কবি বাংলা সাহিত্যে আত্মপ্রকাশ করলেন, ফলে সেই সময়কার এই যে বিধ্বস্ত মানসিকতা, সেই মানসিকতাই তাদের কাব্যতে প্রকাশিত হয়ে গেছে। আমরা কথা বলছিলাম
যে ত্রিশোত্তর যুগের কবিদের প্রেক্ষিতে জীবনানন্দ দাশ সম্পর্কে, যে জীবনানন্দ দাশ হচ্ছে প্রকৃতির কবি হিসাবেই তোমরা তাকে চেনো, কারণ যেহেতু তার রূপসী বাংলা কাব্যের দু একটি কবিতা হয়তো তোমরা পড়েছ, কিন্তু তারপরও খুব বড় পরিসরে জীবনানন্দ দাশের যে মানসিকতা, সেই মানসিকতা তার লাশ কাটা ঘর কিংবা তার অদ্ভুত আধারে কিংবা তার হাওয়ার রাত, এই জাতীয় কবিতাতে যে আমরা লক্ষ্য করি যে জীবনানন্দ দাশ খুব গভীর চেতনার কবি, অর্থাৎ হৃদয়ের যে যন্ত্রণা, সেই সময়কার মানুষের যে যন্ত্রণা, সেই যন্ত্রণা যে চিত্র, সেই চিত্রটি কবি প্রকাশ করেছেন তার কাব্যের মধ্য দিয়ে। জীবনানন্দ দাশের অনেকগুলো কাব্য আছে, সেই কাব্যের মাঝে বিশেষ করে যে উল্লেখযোগ্য তার ঝরা পালক, ধূসর পাণ্ডুলিপি, বনলতা সেন, তোমরা নাম শুনেছো বোধহয়, যেমন পড়েওছো বনলতা সেন কাব্যের, বিশেষ করে বনলতা সেন কাব্যের যে বনলতা সেন কবিতা, সেই কবিতা তোমরা পড়েছো বোধহয়। হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে অনেক ঘুরেছি আমি, বিম্বিসার অসুখের ধূসর জগতে সেখানে ছিলাম ইত্যাদি। তোমরা এই বনলতা সেন কাব্যের নাম মহাপৃথিবীর 7টি তারার তিমির বেলা অবেলা কালবেলা, যে এই সমস্ত কাব্যগুলো শুধু রূপসী বাংলাকে বাদ দিয়ে যেই সমস্ত কাব্যগুলোর মাঝে যে আমরা লক্ষ্য করি জীবনানন্দ দাশ যেখানে মানুষের এই যন্ত্রণাবিদ্ধ চেহারাটাকে তিনি তুলে ধরেছেন, যুগের প্রেক্ষিতে মানুষের যে বোধ যন্ত্রণা, সেইগুলোরই কবি হচ্ছে জীবনানন্দ দাশ। আমরা লক্ষ্য করছি অমিয় চক্রবর্তী, যার জন্ম হয়েছিল 1900। জীবনানন্দ দাশ সম্পর্কে যার একটু বলে নেই, জীবনানন্দ দাশের জন্ম হচ্ছে 1899 এবং মৃত্যু হচ্ছে 1954। তিনি বাংলাদেশ অর্থাৎ বর্তমান বাংলাদেশেরই কবি ছিলেন, যার বাড়ি ছিল বরিশাল। বরিশালে তিনি ব্রজমোহন কলেজে শিক্ষকতাও করেছেন, তিনি যে ইংরেজির ছাত্র এবং শিক্ষক ছিলেন। 1947 সালে যখন দেশ বিভাজন হলো, দ্বিজাতি তত্ত্বের প্রেক্ষিতে যখন ভারত পাকিস্তান বিভাজিত হলো, তখন যে তিনি বাংলাদেশ ছেড়ে অর্থাৎ তৎকালীন পূর্ব পাকিস্তান ছেড়ে তিনি ভারতের পশ্চিমবঙ্গে চলে গেলেন এবং সেখানেই 1944 সালে কলকাতায় ট্রাম দুর্ঘটনায় তিনি মৃত্যুবরণ করলেন 1944 সালে। যে আমরা কথা বলতে শুরু করেছিলাম অমিয় চক্রবর্তী সম্পর্কে, যার জন্ম হচ্ছে 1901 এবং মৃত্যু হচ্ছে 1986। এই অমিয় চক্রবর্তীও এই ত্রিশোত্তর যুগের কবিদের একজন, যিনি আধুনিক কবি, অর্থাৎ রবীন্দ্র বলয়ের বাইরে যে একজন নতুন সত্তার কবি। যে আমরা তার কবিতার মাঝে কাব্যের মাঝে লক্ষ্য করছি খসড়া, এক মুঠো, মাটির দেয়াল, অভিজ্ঞান বসন্ত, পারাপার, পালাবদল, হারানো অর্কিড, অমরাবতী, অনিঃশেষ, যেই সমস্ত কাব্য যেগুলো যে আমি বললাম সেগুলোর বাইরেও অমিয় চক্রবর্তী যারও কাব্য রয়েছে। এবং 3 নম্বর হচ্ছেন সুধীন্দ্রনাথ দত্ত। সুধীন্দ্রনাথ দত্ত সম্পর্কে যার জন্ম হচ্ছে 1901 এবং মৃত্যু হচ্ছে 1961। সুধীন্দ্রনাথ দত্ত তিনি ব্যক্তি জীবনে অনেক পেশার সাথে জড়িত ছিলেন, কখনো সাংবাদিক ছিলেন, কখনো বা শুধু কবি হিসাবেই, কখনো বা তিনি বীমা কোম্পানিতেও কিছুদিন কাজ করেছিলেন। তা সুধীন্দ্রনাথ দত্ত সেই সময়কার যারা খুব পাণ্ডিত্যপূর্ণ কবিসত্তার অধিকারী ছিলেন, তোমরা যদি সুধীন্দ্রনাথ দত্তের কাব্যগুলো পাঠ করো দেখবা যে খুব তৎসম শব্দের বাহুল্য, খুব জটিল জটিল শব্দ, দুর্বোধ্য জটিল শব্দ তিনি ব্যবহার করেছেন, যেমন ব্যবহার করে একটি শব্দের ঝংকার তৈরি করেছেন। তোমরা যদি তার অর্কেস্ট্রা কাব্যের অর্কেস্ট্রা কবিতাটা পাঠ করো দেখবা ছন্দের যে কারুকার্য এবং শব্দের যে ব্যবহার, যেমন শিক্ষা যে অর্কেস্ট্রা পাঠ করলে মনে হয় যে শব্দটা যেখানে জরুরি কবি সেইখানে সেই শব্দটাই ব্যবহার করেছে, এবং সেই শব্দটা ব্যবহার না করে অন্য কোনো শব্দ ব্যবহার করলেই যেন কবিতাটা দুর্বল হয়ে যাচ্ছে। তো যাকে জীবনানন্দ দাশ সুধীন্দ্রনাথ দত্ত 1901 1961 তার বিখ্যাত কাব্যগুলোর মাঝে আমরা লক্ষ্য করি যে অর্কেস্ট্রা, ক্রন্দশী, উত্তর ফাল্গুনী, সংবর্ত, দশমী। সুধীন দত্ত খুব বেশি কাব্য লিখেননি, কিন্তু যেগুলো লিখেছেন সেগুলো বাংলা সাহিত্যে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
যেমন রেখে চলেছে, যেমন সামনেও রাখবে। তার কাব্যের যে শিল্প মাধুর্য, শিল্প সৌন্দর্য, সেগুলো খুবই পাঠককে আকৃষ্ট করে। আমরা তারপর বুদ্ধদেব বসু, যিনিও ইংরেজির ছাত্র ছিলেন জীবনানন্দ দাশের মতো, জন্ম 1908 এবং 1974 মৃত্যুবরণ করলেন। তো বুদ্ধদেব বসু মূলত প্রেমের কবি। তার যে সমস্ত কাব্যসত্তা, যদিও তিনি আধুনিক কবি, যদিও তিনি রবীন্দ্র বলয়ের বাইরের কবি, কিন্তু যে রবীন্দ্রনাথের যে প্রণয়, যে কিংবা মরমীবাদ, রবীন্দ্রনাথের যে প্রণয় সত্তা কিংবা মরমীবাদ কিংবা রোমান্টিক সত্তা, সেগুলো ছিল অশরীরী, অর্থাৎ প্রথাগত শরীরের ঊর্ধ্বে উঠে যে উচ্চ জগতের ভাবনা, সৌন্দর্যবোধ। কিন্তু এই 73 যুগের কবিরা সেই ভাবনা থেকে দূরে যে আসে, তারা দেহকে একটি বেশ গুরুত্বপূর্ণ, জীবনের জন্য একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে মনে করলেন। ফলে যে 73 যুগের কবিদের কবি সত্তার মাঝে আমরা লক্ষ্য করছি যে যখনই তাদের প্রেম সত্তা জাগ্রত হয়েছে, তারা দেহকেন্দ্রিকভাবে তাদেরকে চিত্রিত করার চেষ্টা করেছেন। তো বুদ্ধদেব বসুতেও সেই ব্যাপারটি রয়েছে তার কাব্যগুলোর মাঝে, যে আমরা লক্ষ্য করি বন্দির বন্দনা, পৃথিবীর পথে, কঙ্কাবতী, দয়মন্তী, দ্রৌপদীর শাড়ি, শীতের প্রার্থনা, একদিন চিরদিন। কিন্তু বুদ্ধদেব বসু যে ইংরেজির ছাত্র ছিলেন, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে পড়তেন এবং বিভিন্ন বেশ কয়েকটি পত্রিকার সাথেও তিনি সম্পর্কযুক্ত ছিলেন। তিনি কবি, সাংবাদিক এবং বাংলা সাহিত্যের একজন বড় মাপের লেখক। যার সর্বশেষ যে আমরা যার নাম করছি বিষ্ণুদেব, যিনি একজন বামপন্থী লেখক। তোমরা বামপন্থা সম্পর্কে জানো বোধ হয়। বিষ্ণুদেব জন্ম হচ্ছে 1909 সালে আর মৃত্যু 1982 সালে। তো বিষ্ণুদেব যে সমাজতন্ত্রী, তিনি কার্ল মার্কস যে সমাজতন্ত্রের প্রতিষ্ঠা করেছিলেন, অর্থাৎ যে তথ্যটি তিনি প্রকাশ করেছিলেন তার দাস ক্যাপিটাল গ্রন্থে, সেই কার্ল মার্কসের এই দাস ক্যাপিটালের প্রেক্ষিতে রাশিয়ায় যে সমাজতন্ত্র প্রতিষ্ঠা হয়েছিল 1917 সালে বলশেভিক বিপ্লবের মধ্য দিয়ে, সেই যে সমাজতন্ত্র, এই সমাজতান্ত্রিক মতবাদে বিশ্বাসী ছিলেন বিষ্ণুদেব। তার বিভিন্ন কাব্যগুলোর মাধ্যমে তিনি তার সমাজতন্ত্রী চিন্তা চেতনা প্রকাশ করেছেন। তার যে অনেক কাব্য রয়েছে, আমরা কিছু নাম করি: উর্বশী আর্টেমিস, চোরাবালি, পূর্বমেঘ, অন্বিষ্ট, নাম রেখেছি কোমল গান্ধার, সাতবাই চম্পা, তুমি শুধু 25শে বৈশাখ। যেগুলো ছাড়াও যে আরও অনেক কাব্য রয়েছে বুদ্ধদেব বসুর। বুদ্ধদেব বসুর বাংলা সাহিত্যে যে মূলত পরিচয়, তিনিও কিন্তু প্রেমের কবি হিসাবে বাংলা সাহিত্যে স্বীকৃত এবং পরিচিত। যে আমরা সামগ্রিকভাবে এই 5 কবি সম্পর্কে যদি বলি, যে 73 যুগের 5 কবি যারা রবীন্দ্র বৃত্ত থেকে বাংলা সাহিত্যকে বের করে এনে নতুন আরেকটি ধারার তৈরি করলেন। যেমন সেই সময়কার সাহিত্যিকরা কিংবা সাহিত্য তত্ত্ববিদেরা যারা ভাবতেন যে রবীন্দ্রনাথ এই বাংলা সাহিত্যের সর্বশ্রেষ্ঠ, তার বাইরে চিন্তা করার মতো আর কোনো জগৎ নেই, তার বাইরে চিন্তা করে কোনো কিছু লেখার মতো আর কিছু নেই, এই ধারণাটিকে ভেঙে তারা নতুন একটি কাব্য পরিমণ্ডলের তৈরি করলেন যে 73 যুগের 5 কবি। কারণ সময়ের বিবর্তনে মানুষের যে পরিবর্তন, সেই পরিবর্তনটি তারা লক্ষ্য করতে পেরেছিলেন। বিশেষ করে প্রথম বিশ্বযুদ্ধোত্তর যুগে মানুষের যে মানসিকতা, চিন্তার অবক্ষয়, নৈতিকতা বোধের অবক্ষয়, সব কিছুই, এই যে সমস্ত যতগুলো ইতিবাচক চিন্তা চেতনা মানুষের রয়েছে, সবগুলোই ভেঙে যখন চুরমার হয়ে গেল, সেই চুরমারের প্রেক্ষিতেই এই 73 যুগের 5 কবি বাংলা সাহিত্যে আবির্ভূত হলেন। তারা নতুন কিছু সৃষ্টি করলেন। যেমন তারা প্রথমেই ঘোষণা দিয়েছিলেন যে রবীন্দ্র বলয় থেকে বাংলা সাহিত্যকে বের করে নিয়ে আসবেন, নতুন একটি ধারা তারা তৈরি করবেন। যে তাদের যে এই যে হুঙ্কারটি মূর্খের আস্ফালন ছিল না, যে তারা সত্যি সেটি প্রমাণ করে ছাড়লেন যে বাংলা সাহিত্যে
রবীন্দ্রনাথের বাইরেও যে আরও কিছু জগৎ তৈরি হতে পারে। তো যাকে আমরা আমরা কয়েকদিন যাবৎ যে ক্লাসগুলো নিচ্ছি বাংলা গীতিকবিতার উদ্ভব ক্রমবিকাশ, যে আমরা মধ্যযুগের পদাবলী সাহিত্য থেকে শুরু করেছিলাম, সেই পদাবলী সাহিত্য হয়ে যে আমরা বিহারীলাল চক্রবর্তী, সেই সমসাময়িক যে আরও কবি মধুসূদন দত্ত, রবীন্দ্রনাথ, কাজী নজরুল ইসলাম, যেমন ৩০-৭০ যুগের ৫ কবি, যার মধ্য দিয়ে বাংলা গীতিকবিতা সমৃদ্ধ হয়েছে, যে যাদের মধ্য দিয়ে বাংলা গীতিকবিতা সমৃদ্ধির সর্বোচ্চ পর্যায়ে আরোহণ করতে পেরেছে, যে আমরা তাদেরকে নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেছি যেই পর্যায়ে এসে। তোমরা ভালো থেকো, সবাইকে অসংখ্য ধন্যবাদ। সামনের ক্লাসে আবারও দেখা হবে।